আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা এবছর পরীক্ষা দিবে, তোমাদের অলরেডি এইচএসসি 26 বছরের পরীক্ষার দিন তারিখ ঘোষণা হয়েছে যে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের 30 দিনের গোছানো একটি প্রস্তুতি নিয়ে আমি তোমাদের সঙ্গে আছি, আলমগীর কবির স্যার। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের কাছে ইংরেজির সবচেয়ে দূরবদ্ধ একটি টপিক, সেটা হচ্ছে ন্যারেশন। আজকের এই ক্লাসের মধ্য দিয়ে ন্যারেশনের A to Z শেষ হবে আশা করছি। তো সে পর্যন্ত আমাদের একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে হবে। তো আজকে দেরি না করে আমরা সরাসরি ক্লাসের আলোচনায় চলে যাই। ন্যারেশন, আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে, ন্যারেশন শব্দের অর্থ কী। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। হ্যাঁ, আর ন্যারেশন কি এটা আগে আমরা জানবো। ন্যারেশন আসলে কি? ন্যারেশন হচ্ছে একটা উক্তি যা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে বোঝায়। ধরো সাপোজ আমি বললাম যে আজকে আমি পড়াবো না। এটাই ঋতু গিয়ে শিক্ষার্থীদের সাথে বা তোমাদের সঙ্গে ফ্রেন্ডদের সঙ্গে গিয়ে বলল, স্যার বললেন আমি আজকে পড়াবো না। ঋতু আরেকভাবে আবার কথাটা বলতে পারে, সেটা হচ্ছে স্যার বললেন যে তিনি আজকে পড়াবেন না। তাহলে ঋতু দুইভাবে কথাটা বললো, একটা হচ্ছে তার নিজের মতো করে বলছে, আর একটা আমি যাই কথা বলছি সেটা হুবহুব সে কপি করে গিয়ে বলছে যে স্যার বললেন যে আমি আজকে পড়াবো না। এই যে আমি আজকে পড়াবো না, আমি এই কথা কিন্তু আমি বলছি যে আমি আজকে পড়াবো না, আমার কথাটা সে কোট করে নিয়ে যা হুবহুব বলছে। আর একভাবে সে যখন বলতেছে যে স্যার বললেন যে তিনি আজকে পড়াবেন না, তো এইটা তার মতো করে বলেছে। যখন ঋতু তার মতো করে বললো, এটা হচ্ছে ইনডাইরেক্ট। আর যখন ঋতু আমার মতো করে বলতেছে, আমার কথাটা কপি করে নিয়ে যে বলতেছে কোট করে, সেটা হচ্ছে কি ডাইরেক্ট। আর ঋতুর মতো করে ঋতু যখন বলতেছে তখন সেটা ইনডাইরেক্ট। প্রিয় শিক্ষার্থী, এই ছিল হচ্ছে ন্যারেশন কি। আর ন্যারেশন থেকে কত ধরনের প্রশ্ন হয়। এরপরে পার্সন পরিবর্তনের নিয়ম। হ্যাঁ, এরপর ন্যারেশনে লিঙ্কার বা কনজাংশনের ইউজ, টেন্স পরিবর্তন বা করসপন্ডিং অফ টেন্স, তারপরে কখন টু ডে থাকলে দ্যাট ডে হয়। হ্যাঁ, এরপরে কখন রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যাতে তোমাদের ন্যারেশনটা বুঝতে অনেক সহজ হয়। ওকে, এখন আমরা একটু দেখি যে ন্যারেশন থেকে যেভাবে প্রশ্ন হয়, এইভাবে ন্যারেশন থেকে প্রশ্ন হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা চাকরির পরীক্ষায় নৈর্ব্যক্তিক দিবে। যেমন জাকির সেজ দ্যাট হি ডিড ইট, এইটা ইনডাইরেক্ট আছে, এটাকে ডাইরেক্ট করতে হবে। তো আমাদের তো আগে বুঝতে হবে যে ডাইরেক্ট ন্যারেশনটা আসলে কি, কিভাবে ডাইরেক্ট ন্যারেশনটা হয়। হ্যাঁ, এইখানে এর অ্যান্সার হচ্ছে হি সেজ আই ডিড নট গো। এখন প্রিয় শিক্ষার্থী, এটা কেন ডিড নট গো হলে এটা আমরা পরবর্তীতে জানবো। জাস্ট আমি দেখালাম যে এইভাবে কোশ্চেন হয়, যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, আবার কখনো ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট প্রশ্ন দিয়ে থাকে। আবার এখানে দেখো, চুজ দ্য কারেক্ট চেঞ্জ অফ ন্যারেশন। হি সেড আই ওয়াজ স্লিপিং ইন মাই রুম, এটা ডাইরেক্ট ন্যারেশন আছে, তোমাকে ইনডিরেক্ট করতে হবে। হ্যাঁ, এটার অ্যান্সার হবে হচ্ছে ডি নম্বর। কেন ডি নম্বর অ্যান্সার হলো, এই বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করব। প্রথম কথা হচ্ছে ন্যারেশনের পরিচিতি জানতে হবে, যে ন্যারেশনের আসলে কয়টি অংশ বা কী কী। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা আমরা সেন্টেন্স দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সের মাধ্যমে আমরা ন্যারেশনের পরিচিতি জানবো। এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশের নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই অংশের নাম কি? রিপোর্টিং ভার্ব। আর এই অংশের নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই যে ওপরে যেই দুইটা কমা দেখতে পাচ্ছি আমরা, এই দুইটা কমার নাম হচ্ছে ইনভার্টেড কমা, এবং এইটা হচ্ছে শুধু কমা। তো এইভাবে একটা ডাইরেক্ট ন্যারেশন গঠিত হয়। হ্যাঁ, এখন ন্যারেশনের তাহলে কয়টা অংশ? ন্যারেশনের অংশ হচ্ছে দুইটা, রিপোর্টিং ভার্ব যেটাকে বলা হয় আরভি, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ যেটাকে বলা হয় আরএস। এই দুই অংশ হচ্ছে কার? ন্যারেশনের। হ্যাঁ, এরপরে এইখানে আমরা দেখি রিপোর্টিং ভার্ব, যেই অংশে আক, সেইড, সে এগুলো থাকে, সেই অংশ হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচ হচ্ছে ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ থাকে। এই হলো আমাদের ন্যারেশন পরিচিতি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখন ন্যারেশনের মূল আলোচনা শুরু করার পূর্বে আমাদের কিছু বিষয় খাতায় নোট করতে হবে, তাহলে ন্যারেশন বুঝতে সহজ হবে। এখন কিছু বিষয় যেগুলো আমাদের খাতায় নোট করতে হবে সেগুলো হচ্ছে এগুলো। প্রথমত এখানে আলোচনা করেছি যে পার্সন। হ্যাঁ, পার্সন কিভাবে চেঞ্জ হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে একটু আমরা খেয়াল করি যে পার্সন কিভাবে চেঞ্জ হয়। যদি রিপোর্টিং ভার্ব অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পার্সন হয়, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে ইনডাইরেক্টে সাবজেক্ট হয়। হ্যাঁ, আবার এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড পার্সন থাকলে কি হয়। যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পার্সন হয়, যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কি হয়? সেকেন্ড পার্সন হয়, তাহলে কি হবে? রিপোর্টিং ভার্বের
অবজেক্ট অনুসারে এখানে ইনডাইরেক্টে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হবে। হ্যাঁ, এরপরে যদি রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকে, যেমন হি, শি, রহিম, করিম, জব্বার, হ্যাঁ, দে, ইট, এগুলো হচ্ছে থার্ড পারসন। যদি এগুলো ইনডিরেক্ট স্পিচে বা ডাইরেক্ট স্পিচে যদি রিপোর্টেড স্পিচে থাকে, সাবজেক্ট থাকে, তাহলে এগুলোর কোনো চেঞ্জ হবে না, থার্ড পারসন থাকলে থার্ড পারসনে হবে। আমি আশা করছি এই অংশটুকু আমাদের ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কোরসপন্ডিং অফ টেন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে কোরসপন্ডিং হয় এটা অনেক শিক্ষার্থী আমরা বুঝি না যে কিভাবে কোরসপন্ডিং হয়। আমি এই কোরসপন্ডিং সম্পর্কে বেশ কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে কোরসপন্ডিং কিসের হয়? কোরসপন্ডিং হয় হচ্ছে রিপোর্টেড স্পিচের। তাহলে কোরসপন্ডিং কিসের হয়? কোরসপন্ডিং হয় হচ্ছে রিপোর্টেড স্পিচের। আচ্ছা, এখন কথা হচ্ছে কোরসপন্ডিং কিসের হয় এটা তো আমরা বুঝলাম। কোরসপন্ডিং কিসের হয়? রিপোর্টেড স্পিচের। এখন কখন হয় কোরসপন্ডিং? যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়। কোন টেন্স হয়? রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলেই রিপোর্টেড স্পিচের কোরসপন্ডিং হবে। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এখন আমরা দেখি, প্রথমত আমি প্রথমেই বলেছিলাম এই অংশগুলো আমাদের আগেই পড়তে হবে, পড়ে খাতায় নোট করে রাখতে হবে, কারণ এগুলোই পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে। হ্যাঁ, যদি ডাইরেক্ট স্পিচে যদি ইনডিফিনাইট টেন্স থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে হয় পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি হয় পাস্ট ইনডিফিনাইট তাহলে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট টেন্স নো চেঞ্জ। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটারও কোনো চেঞ্জ হবে না। এখন আসি আমরা, যদি শ্যাল উইল ক্যান থাকে, মনে রাখবা যদি ডাইরেক্টে শ্যাল উইল ক্যান কুড থাকে তাহলে ইনডাইরেক্টলি লিখতে হবে কি? শুড, কুড, উড। আর মাস্ট থাকলে হবে হয় মাস্ট নাহলে হ্যাড টু। এই ছিল প্রিয় শিক্ষার্থী আমাদের হচ্ছে কিসের? এটা আমাদের হচ্ছে কোরসপন্ডিং। এই কোরসপন্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। কোরসপন্ডিং ছাড়া আমাদের ন্যারেশন করা অসম্ভব। আচ্ছা, এখন আমরা দেখি এক্সপ্লানেশন 1। এখানে সবাই খেয়াল করো যে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে তাহলে কি করতে হবে? ইনডিরেক্ট করার সময় কি টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে কিসের পরিবর্তন হয়? শুধুমাত্র পার্সনের পরিবর্তন হয়। কিসের পার্সনের পরিবর্তন হয়? মনে রাখবা, পার্সনের পরিবর্তন হয় হচ্ছে রিপোর্টেড স্পিচে যেই পার্সন থাকে সেটার পরিবর্তন হবে। এখন আমরা একটা উদাহরণ খেয়াল করি। এখানে সবাই খেয়াল করো যে এখানে কি আছে? কিয়া সেজ হি লুকস অ্যাট মি। এখন প্রথমে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, এই যে এই অংশ এটা কোন টেন্স এটা নির্ণয় করতে হবে। তারপরে কি করতে হবে? এই অংশ এটা কোন টেন্স এবং কোন সেন্টেন্স এটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি এই অংশ এটা প্রেজেন্ট টেন্স। এখানে বলা আছে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার, তার মানে এটা কি টেন্স? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট বা ফিউচার টেন্স যদি হয় তাহলে এটার কোনো কোরসপন্ডিং হবে না। মানে কি যেই টেন্স আছে ওই টেন্সেই থাকবে, শুধু পার্সন অনুযায়ী ভার্ব নিতে হবে। যেমন এটা আমরা বলতে পারি কি? কিয়া টেলস দ্যাট, এই যে কমা উঠে গিয়ে কি নিতে হবে? দ্যাট হি লুকস অ্যাট মি। এখানে যেহেতু হি থার্ড পারসন এই জন্য এটা কোনো পরিবর্তন হবে না, এখানে হি হয়েছে হি লুকস অ্যাট মি। হ্যাঁ, টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা প্রেজেন্ট ইনডিফিনাইটই আছে। এখন আমরা একটু খেয়াল করি যে টিচার উইল সে আস, টিচার উইল সেস। প্রিয় শিক্ষার্থী, এটা কোন টেন্স? প্রথমে আমাদের এটা টেন্স নির্ণয় করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি টিচার উইল সে আস, এটা হচ্ছে ফিউচার টেন্স। এখানে কিন্তু বলা আছে প্রেজেন্ট টেন্স হোক বা ফিউচার টেন্স হোক, তাহলে এই অংশের কোনো কি হবে না? কোরসপন্ডিং হবে না। হ্যাঁ, টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টিচার উইল সে আই উইল টিচ ইউ। যেহেতু এটা ফিউচার টেন্স, এটা টেন্সের কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা কি হবে? টিচার উইল সে দ্যাট হি উইল টিচ আস। এটা কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয়নি। তাহলে পার্সনে কীভাবে পরিবর্তন হয়েছে? এখানে ফার্স্ট পার্সন আছে এই জন্য রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরেছে। এখানে সেকেন্ড পার্সন আছে এই জন্য রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে এখানে অবজেক্ট হয়েছে। আমি আশা করছি এই অংশটুকু ক্লিয়ার। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে এটা একটু করো তো দেখি, যে ইরা হ্যাজ সেইড আই কুক রাইস, আই ক্যান কুক রাইস। ইরা হ্যাজ সেইড আই ক্যান কুক রাইস। এখন এই জায়গায় যে ভুলটা তোমরা করতে পারো সেটা কি? তোমরা অনেকেই মনে করবে যে এই যে এখানে হ্যাজ সেইড আছে, হ্যাঁ, তোমরা সেইড দিকে ভাববা এটা হচ্ছে পাস্ট টেন্স। প্রিয় শিক্ষার্থী, এটা পাস্ট টেন্স নয়। কেন পাস্ট টেন্স নয় আমি বলি বিষয়টা। এখানে হ্যাজ আছে, আমরা কি জানি ভার্বের অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাজ এবং এরপরে
অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ এবং এরপরে যদি মেইন ভার্বের 3 থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনই এটা। কিন্তু এখানে কি বলা আছে, এখানে কি বলা হয়েছে যে প্রেজেন্ট ইনডিফিনাইট? নো, এখানে বলা হয়েছে প্রেজেন্ট বা ফিউচারের যে কোনো টেন্স রিপোর্টিং ভার্বে থাকলে এটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। যার ফলে দেখো এখানে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন করা হয়নি। হি হ্যাজ সেইড দ্যাট শি ক্যান কুক রাইস, এখানে কিন্তু যেই টেন্স ওই টেন্সেই আছেন। তো এই ছিল আমাদের 1 নম্বর এক্সপ্লানেশন। প্রিয় শিক্ষার্থী, এখন এই যে এই কোশ্চেনগুলো আসে হচ্ছে কোথায়? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আসো তোমাদের এগুলো বিস্তারিত পড়ানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তোমরা এই যে উপরে দেওয়া নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাদের এইচএসসি 26-এর এইচএসসি টু অ্যাডমিশন কোর্স অলরেডি শুরু হয়ে গেছে। তুমি যত সময় নষ্ট করবা, তুমি যত দিন যাবে তুমি তত হতাশায় পড়বা। তোমার এই হতাশাকে কাটিয়ে ওঠার জন্য তুমি দ্রুত যোগাযোগ করো এবং আমাদের কোর্স রান করে ফেলো। ইনশাআল্লাহ তোমার যত মনের কোশ্চেন আছে সব কিছুর উত্তর তুমি পেয়ে যাবা। ওকে, এরপরে আমরা একটু দেখি এক্সপ্লানেশন 2। খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সপ্লানেশন, এটা সবাই একটু খেয়াল করি। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, এটা গুরুত্বপূর্ণ, তাহলে করসপন্ডিং টেন্স অনুসারে পরিবর্তন হয়। তাহলে এখন খেয়াল করো তো, এটা কি রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে? V2, তার মানে কি পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে বা পাস্ট টেন্সে আছে, তার মানে এইটার টেন্সের পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে একটু আমরা খেয়াল করি। দেখো সবাই, হি সেইড টু মি, এইখানে আমরা একটু খেয়াল করি যে এখানে কি আছে, যে এখানে আছে হচ্ছে হি সেইড, এখানে যেহেতু এটা পাস্ট টেন্স তার মানে এটা করসপন্ডিং হবে। কিভাবে হবে? হি সেইড দ্যাট হি ক্যান চপ সাম উড টুডে। এখানে ক্যান আছে না, এই যে ক্যান, এই ক্যান কিন্তু এখানে থাকবে না, এখানে কি হয়ে যাবে? এই ক্যানটা হয়ে যাবে হচ্ছে কুড। এখানে কি হবে? কুড। কেন কুড হবে? কারণ এটা হচ্ছে পাস্ট টেন্স। এটা কি টেন্স? এটা হচ্ছে পাস্ট টেন্স, যার ফলে এটার কি হবে? এটার হচ্ছে করসপন্ডিং হবে, হয়ে যায় কি হবে? কুড। কুড। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে এটা এই জন্য দেওয়া হয়েছে যেন ভুল করে আমরা সঠিকটা জানতে পারি। হ্যাঁ, এরপরে আমরা একটু খেয়াল করি যে ব্রাদার সেইড টু ইভা ইউ হ্যাভ টু কুক টুডে। এখন এখানে আমরা খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি V2 আছে শুধু, তার মানে এটা পাস্ট টেন্স, এটা করসপন্ডিং হবে। তাহলে কিভাবে হবে? ব্রাদার টোল্ড ইভা দ্যাট, এই যে ইউ কাকে ধরবে? ইউ ধরবে হচ্ছে ইভাকে। তাহলে ইভার হচ্ছে প্রোনাউন কি? ইভার প্রোনাউন হচ্ছে শি, যার ফলে এখানে কি হয়েছে? শি হ্যাড টু কুক দ্যাট ডে। টুডে থাকলে হয় কি হয়? দ্যাট ডে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি এটা আমরা সকলেই বুঝতে পেরেছি। হ্যাঁ, এগুলো এইভাবে নৈবেত্তিক আসে, এই নৈবেত্তিকগুলো আমরা দেখব আমাদের কোথায়? ভার্সিটি পরীক্ষায়। ওকে, এখন আমরা একটা নৈবেত্তিক সলভ করি, দেখি যে রাইট দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ মাই গ্র্যান্ডমাদার সেইড I will have a glass of milk at night. এইটার ইনডাইরেক্ট স্পিচ কি হবে? প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করতে হয়, খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা এখন একটু খুব দারুণভাবে খেয়াল করব কিভাবে করতে হয়। যে এখন আমরা একটু খেয়াল করি যে ইন্টারোগেটিভ, প্রথম কথা আমাদের জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় দুইভাবে। একটা হচ্ছে WH ওয়ার্ড সেন্টেন্সের শুরুতে দিয়ে, আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব। WH ওয়ার্ড দিয়ে কীভাবে হয়? যেমন দেখো, হোয়াট ডু ইউ ইট, এটা কিন্তু WH ওয়ার্ড দিয়ে হয়েছে। আবার আরেকভাবে করা যায়, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? তার মানে ইন্টারোগেটিভ হয় দুইভাবে, একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে হয়, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব সামনে দিয়ে হয়। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি যে ইন্টারোগেটিভ হয় হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে আর একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে। কেন বলতেছি? এটা প্রয়োজন আছে। এখন কথা হচ্ছে এই চারটা জায়গায় ইনডাইরেক্টে যে যে জায়গায় পরিবর্তন হয়, আমি এটা কিন্তু শুরুতেই বলেছি তোমাদের যে সাধারণত এই চারটা জায়গায় হচ্ছে পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে কি হবে? আক্স অথবা আক্সড। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে হবে আক্স, আর পাস্ট ইনডিফিনাইট হলে হবে আক্সড। হ্যাঁ, আবার খেয়াল করো, কনজাংশনের জায়গায় হবে WH ওয়ার্ড। মনে রাখবা, যদি রিপোর্টিং ভার্বটা অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, এখানে খেয়াল করো যে এই যে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। অক্সিলারি বা হেল্পিং ভার্ব আমরা বলতে পারি, হেল্পিং ভার্ব দিয়ে শুরু হইলে হবে হচ্ছে ইফ বা ওয়েদার। আর যদি WH ওয়ার্ড দিয়ে এইভাবে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে ওই WH ওয়ার্ডটাই হবে কি? ওই WH ওয়ার্ডটাই হবে হচ্ছে কনজাংশন। আমরা জানি এই WH ওয়ার্ড এটা কয়েকটা রূপ আছে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে,
আবার এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হতে পারে, আবার এটা হচ্ছে রিলেটিভ কনজাংশন হতে পারে। এই রিলেটিভ এই যে হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডের কিন্তু 3টা বৈশিষ্ট্য আছে বা 3ভাবে বাক্যে ইউজ হতে পারে। যখন 2টা সেন্টেন্সকে একত্র করতেছে তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে কনজাংশন। প্রিয় শিক্ষার্থী, এখানে আর একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আছে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু হয়ে যাবে কি অ্যাসার্টিভ। এটা কিন্তু ইন্টারোগেটিভ গঠনে রাখতে যাবে না, রাখা যাবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে রাখা যাবে না। কি কারণে রাখা যাবে না? এটাই হচ্ছে নিয়ম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে রাখা যাবে না। কেন এটা নিয়ম? এটা নিয়ম হচ্ছে আমাদের যত ধরনের পরিবর্তন আছে এটা যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে আমাদের এই যে মেইন ক্লোজ এটাকে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করব? এখানে বলছে জড়ি আই আক্স জেডি, তাহলে এখানে আই যেহেতু আক্সড আছেই তাহলে আমাদের অনেক কাজটা এগিয়ে গেছে। হ্যাঁ, আই আক্সড জেডি জেডি। এখন কথা হচ্ছে এই কমাটা উঠে গিয়ে এখানে কি নিব? এটা নির্ভর করবে এটা কোন সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং কি দিয়ে শুরু হয়েছে অক্সিলারি ভার্ব, তার মানে আমরা এখানে ইফ নেব। আই আক্সড জেডি ইফ, এখানে এরপরে আমরা কি কাজ করব? পার্সনের আমাদের সিকোয়েন্স মনে রাখতে হবে, প্রথমে রিপোর্টিং ভার্ব, তারপরে কনজাংশন, তারপরে পার্সনের কাজ করতে হবে। তাহলেই যদি আমরা এই সিকোয়েন্সটা মেনটেন করি তাহলেই ন্যারেশন কারেকশন হবে, তাহলে আর কখন ইন্টারোগেটিভ গঠনে থাকার সম্ভাবনা নেই। তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে ইউ আছে, ইউ কাকে ধরবে? জেডিকে। তাহলে আমরা জেডিকে বলতে পারি আমরা শি। হ্যাঁ, শি। এখন এটা আসছে প্রেজেন্ট পারফেক্ট, যেহেতু এই যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স, তার মানে কি এটা কোরসপন্ডিং হবে কি না? অবশ্যই কোরসপন্ডিং হবে। আমি আবারও বলছি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের কোরসপন্ডিং হবে। এটা আছে প্রেজেন্ট পারফেক্ট, তার কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট। এরপরে আমরা এটা একটু দেখি, আর একটা উদাহরণ দেখি। এখানে বলছে যে ইমা সেইড টু রাতুল, ইমা সেইড টু রাতুল হোয়াট আর ইউ ডুইং। এখানে খেয়াল করো ইমা সেইড টু রাতুল, এখানে কিন্তু এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, এখানে কিন্তু আমি বলেছি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে তখন এটাই কি হবে? এটাই হবে তখন হচ্ছে কনজাংশন, আর কোনো কনজাংশন নেওয়ার প্রয়োজন এখানে নেই। তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে ইমা সেইড টু রাতুল। তাহলে এখানে আমরা এই যে সেইডের পরিবর্তে কি লিখতে পারি? আক্সড। এই 4 জায়গায় পরিবর্তন হয়, রিপোর্টিং ভার্বে আক্সড অথবা আক্সড হবে। হওয়ার কারণ হচ্ছে রিপোর্টেড স্পিচটা কি আছে? রিপোর্টেড স্পিচ কিন্তু এখানে আছে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে আমরা কি বলতে পারি? ইমা ইমা আক্সড রাতুল, ইমা আক্সড রাতুল। এখানে কমা উঠে গিয়ে কি হবে? এই যে এই হটটাই হবে। হ্যাঁ, হট। এরপরে কিসের কাজ করব? প্রথমে আমরা রিপোর্টিং ভাবে কাজ করেছি কনজাংশনের, এরপরে আমরা পার্সনের কাজ করব। পার্সন কি আছে? ইউ, ইউ ধরবে রাতুলকে, হবে হচ্ছে হি। এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার কোন কন্টিনিউয়াস? পাস্ট কন্টিনিউয়াস। এখানে শুধু অক্সিলারি ভার্বটা পরিবর্তন করে দিলেই হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন আমরা বুঝতে পেরেছি। এখন আমরা একটু আগাই। ওকে, এই প্র্যাকটিসটা তোমাদের হচ্ছে বাসার কাজ। তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটি দেখতেছো তোমরা এই প্র্যাকটিসগুলো করবা, করে আমাদের কমেন্টে জানাবা। এখন আমরা দেখব ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স, কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে 4টা জায়গায় পরিবর্তন হয়। আবার কখনো কখনো যদি পরিবর্তন না হয় এই 4টা জায়গায় পরিবর্তন হবে না। আবার আরেকটা বিষয় যে ন্যারেশন যদি ভুল হয় তাহলে এই 4টা জায়গায় ভুল হবে। এই 4টা জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা 90% থাকে। তো এখন আমরা একটু স্লাইডের দিকে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে ইভা সেইড টু মি ওপেন দ্য ডোর। ইম্পারেটিভ সেন্টেন্স যারা আমরা বুঝি না তাদের প্রথম কাজ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা বোঝা। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সাধারণত ভার্ব দিয়ে। কি ভার্ব? মেইন ভার্ব দিয়ে শুরু হয়। হ্যাঁ, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা বেশ কিছু এক্সপ্রেশন প্রকাশ করে। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা এই অংশ দ্বারা যদি আদেশ বোঝায় তাহলে এইখানে হবে হচ্ছে রিপোর্টিং ভার্বে হবে অর্ডার। যদি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি অনুরোধ বোঝায় তাহলে হবে রিকোয়েস্ট। আবার ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি প্রস্তাব বোঝায় তাহলে হবে প্রপোজড। আবার ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি নিষেধ বোঝায় তাহলে হবে ফরবিড। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের ওপর ইফেক্ট ফেলে। তার এটা যখন আমরা ইনডিরেক্ট করব তখন কি হবে? ইভা সেইড টু মি, এই অংশ দ্বারা যেহেতু আদেশ করা বোঝাচ্ছে আমরা বলতে পারি যে ইভা
ইভা ইভা সেইড টু মি, এই জায়গায় এই অংশটুকু ইম্পারেটিভ সেন্টেন্স হবার ফলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে ইভা ওয়ার্ডার্ড টু মি, ইভা ওয়ার্ডার্ড টু মি, এই কমা উঠে যাবে, কমা উঠে গিয়ে এখানে হবে হচ্ছে টু, কি হবে এখানে টু। এখন কথা হচ্ছে কখন টু হবে কখন দ্যাট হবে। মনে রাখবে যদি ইম্পারেটিভ সেন্টেন্স সরাসরি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা ইনফিনিটিভ দিয়ে করব, টু দিয়ে করব। যেমন ইভা ওয়ার্ডার টু মি টু ওপেন দ্য ডোর, টু ওপেন দ্য ডোর। আমি আশা করছি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি। যদি আদেশ বোঝায় তাহলে এই জায়গায় পরিবর্তন হবে ওয়ার্ডার বা কমান্ড হবে। এখানে কি হবে, এখানে হবে হচ্ছে ওয়ার্ডার বা কমান্ড। ওকে, পরের সেন্টেন্সে আমরা যাই। টিচার সেইড টু দ্য স্টুডেন্টস স্টাডি ভেরি অ্যাটেন্টিভলি। এই অংশ দ্বারা কি বোঝাচ্ছে, এই অংশ দ্বারা বোঝাচ্ছে সাধারণত হচ্ছে উপদেশ। যদি উপদেশ বোঝায় সেই ক্ষেত্রে কিন্তু হবে অ্যাডভাইসড। তাহলে কোথায় অ্যাডভাইসড হবে, এটা হবে এই যে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে গিয়ে কি হবে, অ্যাডভাইসড হবে। তাহলে কি হবে, টিচার অ্যাডভাইস টু দ্য স্টুডেন্টস টু স্টাডি ভেরি অ্যাটেন্টিভলি। এখানে কিন্তু স্টাডি হচ্ছে ভার্ব, এটা স্টাডি কি এখানে ভার্ব দিয়ে শুরু হলে সাধারণত হবে ইনফিনিটিভ হবে, এখানে কনজাংশন দ্যাট নিতে হবে না। এইখানে আমরা একটা দেখি এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে যদি ডাইরেক্টে যদি আদেশ বোঝায় তাহলে ইনডাইরেক্ট করার সময় অর্ডার অথবা পারমিট হবে। আবার যদি ডাইরেক্টে অনুরোধ বোঝায় রিকোয়েস্ট বা রিকোয়েস্টেড হবে। আবার যদি উপদেশ বোঝায় তাহলে হবে অ্যাডভাইসড। হ্যাঁ, এই অ্যাডভাইস শব্দটা কিন্তু হচ্ছে নাউন, সিই যখন থাকবে তখন নাউন, আর এসই যখন থাকবে সেটা হচ্ছে ভার্ব। আবার ইনডাইরেক্টে যদি ডাইরেক্টে প্রস্তাব বোঝায় তাহলে প্রপোজড হবে, প্রপোজ বা প্রপোজড। আবার ডাইরেক্টে যদি নিষেধ বোঝায় তাহলে হবে হচ্ছে ফরবিড। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন। আবার ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনে আরেকটা বিষয় আছে, যদি লেট দিয়ে বাক্যটা শুরু হয় তাহলে কি হবে, ইভা said to me let's go for a walk। এখানে এই যে লেটস, এই এস বলতে বোঝাচ্ছে ইউএস আস। হ্যাঁ, তাহলে এটা আমরা যখন চেঞ্জ করব তখন কি হবে, ইভা প্রপোজড। যখন লেট দিয়ে কোনো বাক্য শুরু হয় সেটা সাধারণত প্রস্তাব বোঝায়, কি বোঝায়, প্রস্তাব বোঝায়, প্রস্তাব বোঝানোর ফলে এখানে হয়েছে কিন্তু প্রপোজড। টু মি, এখানে টু গো, এই যে টু দিয়েও করা যায়, আবার আরেকভাবে করা যায় এটা, যদি আমরা দ্যাট নিই, এখানে যদি আমরা দ্যাট নিই তাহলে কিভাবে করতে হবে এখানে একটু খেয়াল করি। দ্যাট নেওয়ার পরে এখানে আস আছে, এই আসের সাবজেক্টিভ লিখতে হবে। আসের সাবজেক্টিভ হচ্ছে দে, যেহেতু এটা প্লুরাল। হ্যাঁ, আজ তারা আমাদের বোঝাচ্ছে, উভয়কেই বোঝাচ্ছে। আর উভয়কে যদি আমরা কোনো প্রোনাউন দিয়ে প্রকাশ করতে চাই সেটা কিন্তু আমাদের দে, যার ফলে এখানে আমরা দে নিয়েছি। আর এই লেটটা তুলে দিয়ে আমরা এখানে লিখেছি কি শুড গো ফর এ ওয়াক। যদি আমরা দ্যাট দিয়ে করতে চাই তাহলে এইভাবে করতে হবে। আবার আরেকটা বিষয়, ইভা প্রপোজ টু মি গোয়িং ফর এ ওয়াক, এখানে সরাসরি ভার্বের সঙ্গে আইএনজি দিয়েও করা যায়, জিরান্ডিয়ালভাবে করা যায়। প্রিয় শিক্ষার্থী, এই তিনভাবে তোমার কাছে যেটা সুবিধা মনে হয়, যেটা সহজ মনে হয় তুমি সেটা দিয়েই করতে পারো, তিনটাই কারেক্ট। ওকে, এই এক্সাম্পলগুলো আমি বারবার বলছি, এই এক্সাম্পলগুলো আমরা দেখব কোথায়, এইগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেন। তোমরা এইভাবে পড়তে পারো, যেমন ন্যারেশন একটা করে ন্যারেশন পড়বো, ওই ন্যারেশন থেকে ইউনিভার্সিটিতে কিভাবে কোশ্চেন এসেছে সেই প্রশ্নগুলো এখনই দেখে নিলে তোমাদের অ্যাডমিশনের জন্য একটা গোছানো প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। এখন আমরা দেখব ন্যারেশন অফ অপারেটিভ সেন্টেন্স, খুবই গুরুত্বপূর্ণ কিভাবে অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করা হয়। খেয়াল করি আমরা, রিপোর্টিং চেঞ্জ হবে এই চার জায়গায়, এটা আমি কিন্তু বারবার বলতেছি চেঞ্জ হবে এই চার জায়গায়। এখানে আমরা একটু খেয়াল করি, ইভা সেইড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, এইখানে তাহলে প্রথম পরিবর্তন হবে কোথায়, এই যে সেইড টু আছে না রিপোর্টিং ভার্ব এখানে, দ্বিতীয়ত পরিবর্তন হবে এখানে, তৃতীয়ত পরিবর্তন হবে এই যে এখানে যে পার্সন, এই পার্সনে, চতুর্থত পরিবর্তন হবে এই টেন্সে। হ্যাঁ, এই চারটা জায়গায় সাধারণত ন্যারেশন পরিবর্তন হয়। আমি আবার বলছি, যদি ভুল হয় তাহলে এই চার জায়গায় ভুল হবে। তাহলে যদি এই যে রিপোর্টেড স্পিচ এটা দ্বারা যদি কি বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায়, সেই ক্ষেত্রে কি হবে, উইজড হবে অথবা প্রে হবে। উইজ, প্রে অথবা প্রেইড, পাস্ট টেন্স হলে সাধারণত প্রেইড হয়। হ্যাঁ, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাস্ট টেন্স, তার মানে এখানে আমরা বলতে পারি যে প্রেইড। তাহলে ইভা প্রেইড টু মি
এইখানে কমা উঠে গিয়ে কি হবে, দ্যাট হবে, কমা উঠে গিয়ে কি হবে, দ্যাট হবে। আর পার্সন, আল্লাহ হচ্ছে থার্ড পার্সন, যার ফলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যার ফলে এটাই থাকবে। হ্যাঁ, তাহলে এখানে পরিবর্তনটা একটু আমরা খেয়াল করি যে ইভা প্রে টু মি দ্যাট, কমা নিয়েছি, কমার পরিবর্তে দ্যাট নিয়েছি, আল্লাহ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সনই হয়েছে। আর এখানে যেহেতু মাইট আছে, মাইটের মেয়ে আছে, মেয়ের আমরা মাইট ব্যবহার করেছি কেন, এইটা হচ্ছে পাস্ট টেন্স। আমরা জানি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টিং স্পিচ অবশ্যই কি হবে, কোরসপন্ডিং হবে। কোরসপন্ডিংটা কি আমরা কিন্তু শুরুতেই দেখেছি এটা। হ্যাঁ, এরপরে একটু আমরা খেয়াল করি এটা যে টিচার সেইড টু দ্য স্টুডেন্টস ইউ মে লং লিভ, শিক্ষক শিক্ষার্থীদের বললো তোমরা দীর্ঘজীবী হও। তাহলে এটাও কিন্তু ওই সেমভাবে করতে হবে যে এই অংশ দ্বারা কি বোঝাচ্ছে, আশীর্বাদ বা দোয়া, এখানে দোয়া করা বোঝাচ্ছে, তার মানে অবশ্যই প্রে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে টিচার উইশ টু দ্য স্টুডেন্টস দ্যাট দে মাইট লং লিভ। এখানে যেহেতু মেয়ে আছে, মেয়ের শুধু মাইট বসালেই হয়ে যাচ্ছে। আমরা কিন্তু কোরসপন্ডিংয়ে এটা আমরা দেখেছিলাম কিন্তু। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এগুলো হচ্ছে এই যে ন্যারেশন থেকে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং চাকরি পরীক্ষায় আসা কোশ্চেনগুলো। হ্যাঁ, আমরা ব্যাখ্যা পড়ার পরপরই যদি এগুলো পড়ি আমাদের জন্য ভালো। এখন আমরা দেখব সর্বশেষ ন্যারেশনের সর্বশেষ সেন্টেন্স হচ্ছে ন্যারেশন অফ এক্সক্লামেটরি সেন্টেন্স। খুবই গুরুত্বপূর্ণ এই 4 জায়গায় পরিবর্তন। আমি বারবার তোমাদের বলেছি কিন্তু ন্যারেশন পরিবর্তন হয় এই 4 জায়গায়। যারা এই 4 জায়গা ভালো করে মানে বুঝতে পারবা তাদের কাছে ন্যারেশনটা ইজি। এটাই কিন্তু বারবার রিপিট করতেছি, তাই না? এরপরে একটু আমরা খেয়াল করি, বলছে ইভা সেইড টু মি অ্যালাস আহমান জান, বলছে ইভা আমাকে বললো হাই আমার পোড়া কপাল। এইটা দ্বারা কি বোঝাচ্ছে, যদি এই অংশ দ্বারা, এই সেন্টেন্স দ্বারা যদি কি বোঝায়, বিস্ময় কোনো কিছু বোঝায়, তাহলে শুধু বিস্ময় বোঝালে হবে এক্সক্লাইম। যদি এই অংশ দ্বারা দুঃখ বোঝায় তাহলে হবে এক্সক্লাইম উইথ সরো। আর যদি এই অংশ দ্বারা আনন্দ বোঝায় তাহলে হবে এক্সক্লাইম উইথ জয়। তাহলে এই অংশ দ্বারা কি বোঝাচ্ছে, অ্যালাস আহমান জান হাই আমার পোড়া কপাল। এই অংশ দ্বারা কি বোঝাচ্ছে, দুঃখ বোঝাচ্ছে, কষ্ট বোঝাচ্ছে। যার ফলে আমরা এই যে রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করে আমরা কি লিখতে পারি, ইভা এক্সক্লাইম উইথ সরো দ্যাট। এখানে আই আছে, এই যে আই এটা কাকে ধরবে, সাবজেক্ট ইভাকে ধরবে। ইভার প্রোনাউন এখানে হয়েছে শি। এখানে আছে অ্যাম আনডান, এটা কোরসপন্ডিং হয়ে যাবে, প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, পাস্ট ইনডিফিনাইট হবে অস আনডান। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমাদের চেঞ্জ করতে হয় কি এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন। যদি ন্যারেশনটা থাকে হচ্ছে এক্সক্লামেটরি, সেটা অবশ্যই অ্যাসার্টিভ করতে হবে। এই বিষয়টা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এরপর আমরা এটা দেখি, টিচার সেই টু দ্য স্টুডেন্টস হুররা উই হ্যাভ ওন দ্য গেম। এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আনন্দ। কি বোঝাচ্ছে, আনন্দ। আনন্দ বোঝালে কি হবে, এক্সক্লাইম উইথ জয়। তাহলে আমরা কি লিখতে পারি, টিচার এক্সক্লাইম উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। এবং কীভাবে পরিবর্তন হয়েছে আমরা একটু এখানে খেয়াল করি। এখানে দেখো এই অংশ দ্বারা আনন্দ প্রকাশ করেছে, যার ফলে রিপোর্টিং ভার্বের এই যে এক্সপ্রেশনে পরিবর্তন হয়েছে। আর এখানে কমা আউট হয়ে গেছে দ্যাট, এবং এখানে যেহেতু উই আছে, উই কাকে ধরবে, উই ধরবে টিচার্স এবং স্টুডেন্টস উভয়কে, যার ফলে এখানে আমরা দে লিখেছি। দে দ্বারা কিন্তু উভয়কেই প্রকাশ করা হয়, যার ফলে এখানে কি হয়েছে, দে হ্যাড ওন দ্য গেম। এখানে আছে হ্যাভ ওন দ্য গেম, প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেছে পাস্ট পারফেক্ট। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ন্যারেশন অফ এক্সক্লামেটরি সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমাদের ন্যারেশনের যে সমস্যাগুলো ছিল সকল সমস্যা তোমাদের সমাধান হয়েছে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে প্রিয় শিক্ষার্থী দেখব যে কিভাবে প্যাসেজ ন্যারেশন করা হয়।